হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ রূপমস রিভিউ। আমি অনেক দিন ধরে শুরু করেছিলাম যেখানে বাংলার মোস্টলি আন্ডাররেটেড ছবি বা টলিউডের ক্লাসিক ছবি যে ছবিগুলো বক্স অফিসে ভালো পারফরমেন্স করেনি কিন্তু অনেক ভালো ছিল, মানে অনেক কিছু ডিজার্ভ করতো, তো সেরকম ধরনের লিস্ট আগেও বের করেছি। তো আজকে ছবিটা নিয়ে কথা বলবো। এই ছবিটা 2014 সালে মুক্তিপ্রাপ্ত রাজেশ গাঙ্গুলি দ্বারা নির্মিত ছবিটার নাম হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এই ফিল্মটার লিড কাস্টে ছিল আর্ট ফিল্মের আবির চট্টোপাধ্যায় এবং মেইন স্ট্রিমের জিৎ, এবং অডিয়েন্সের ক্রেজ কোথায় বাড়িয়েছিল যে দুটো অ্যাক্লেমড অ্যাক্টর একসাথে বড় পর্দায় নামছে। এবং এটা প্রডিউস করছে কার দ্বারা? বলিউডের নীরজ পান্ডের দ্বারা, যিনি এর আগে স্পেশাল 26, ওয়েডনেসডে বানিয়েছিল, মানে দ্যাট টাইমে, তখন তার বেবি আসেনি। তো এই ছবিটা রিলিজ আপন বক্স অফিসে ভালো ফলো করে, কিন্তু আলটিমেটলি তারপরে ছবিটা হঠাৎ করে হারিয়ে যায়। এবং আমার মনে হয় ছবিটা কিন্তু খুব কম পার্সেন্ট অডিয়েন্স ছবিটা দেখেছে। ছবিটা আরও বেশি করে, যতটা না ছবিটা বানানো ছিল যত ভালো করে, ততটা কিছু ডিজার্ভ করেনি, কারণ ছবিটা বক্স অফিসে জাস্ট সেমি হিট ডিক্লেয়ার হয়েছে। এবং আমার মনে হয় ছবিটা অনেক বড় কিছু হওয়ার দাবি করে। তো এবার যদি কথা বলি, তো ছবিটার প্লট তো সবার আগে বলি, আমাদের বাংলায় বারবার করে বলি থ্রিলার, মিস্টেরিয়াস থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার খুব কম হয়েছে, মানে থ্রিলার জনারটাকেই কোথাও একটা গিয়ে একঘরে করে দেওয়া হয়েছে। তো একটা সেরকম জনারের ওপর এক্সপেরিমেন্টাল ওয়েতে একটা ছবি বানানো, যে ছবিটা কিন্তু আমাদের বলিউড এরকম ধরনের ছবি হাতে গুনে মেরে কেটে 4-5টা হয়েছে। তো টলিউডে কিন্তু এটা এমনি একটা বড় চ্যালেঞ্জ। তো এখানে দেখানো অভি বলে একটা সাধারণ মানুষ, যে ছেলেটার বেশ ভালো অফিসে ইনকাম আছে, সরকারি চাকুরি আছে, বাড়িতে ভাড়াটে রয়েছে, তো বেশ ভালোভাবে সংসার চলে যায়, ছেলে ভালো স্কুলে পড়ে, বউ খুব সুন্দরী, বউ ভালো। তো এরকম একটা ছেলের সবাই লোকটাকে খালি ক্রিটিসাইজ করে বেড়ায় তার পারফরমেন্সের জন্য, তার একটু প্রতিবাদ না করার জন্য, যেখানে তার বান্ধবীকে ছেলেরা টিটকানি মারলেও সে কিছু বলতে পারে না। তো এরকম একটা চরিত্র। তো এই চরিত্রটার শ্বশুরমশাই মানে বরুণ বাবু যে চরিত্র করেছিল, এবং তার ওয়াইফ প্রিয়াঙ্কা, এদের কথায় মনে হয় এর একটা ব্যাক স্টোরি আছে, কিন্তু ব্যাক স্টোরিটা একদম এন্ডিং পার্ট অবধি খুব লুকিয়ে রাখা হয়। কিন্তু যখন তার ছোটোবেলার বন্ধু তার মাথায় অনেকগুলো কোয়েশ্চেন ছুড়ে দেয় যে তুই এখানে কি করছিস, তুই কেন প্রতিবাদ করছিস না, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে ওঠ। এবং অরুণের ক্যারেক্টারটা করেছিল জিৎ। অনেকে বলে জিৎ নাকি এখানে খুব অল্প সময়ের জন্য এসেছে, বাট আমার মনে হয় এখানে যখন থেকে জিৎ এসেছিল, আবিরের ক্যারেক্টারটা মানে ফিল্মের কনসেপ্ট এটা ছিল, এবং পর্দায় এটা একদম ভালো করে বিশ্লেষণ হয়েছিল যে আবিরের ক্যারেক্টারটা ততই যেন বেশি করে জোরদার হয়ে উঠেছিল। আমি বলছি না যে আবিরের পারফরমেন্স নিয়ে কিছু, আবির ফিল্মে দারুণ ছিলেন, সবাইকে স্পেলবাউন্ড করে দিয়েছিল, কিন্তু জিৎ যেন কোথাও একটা গিয়ে এক্সট্রা অর্ডিনারি ছিল। জিৎকে এরকমভাবে সেই সময় কেউ দেখেনি, এবং জিৎ যখন এই ফিল্মে এসেছিল, মানে ক্যারেক্টারের ফিল্মে ইন্ট্রোডিউস করা হয়েছিল জিৎকে, তখন কোথাও একটা গিয়ে তাক লাগানোর মতোই জিতের ক্যারেক্টারটাকে কোথাও একটা গিয়ে ফিল্মে আনা হয়। এবং দুটো ক্যারেক্টার আসার পরে এরা দুজন যে এক, এটা আপনি যতক্ষণ না বুঝতে পারছেন, আপনার কিন্তু সিনেমাটা কোথাও একটা গিয়ে মাইন্ডটাকে বগলিং করে দিচ্ছে। এবং এন্ডিংয়ে আলটিমেট টুইস্ট দিয়ে ফিল্মটা কিন্তু একটা বড় ঝাঁকুনি দেয়, কোথাও একটা গিয়ে হলিউডের গেমের কথা মনে করে দেয়, বা ফাইট ক্লাব, বা ধরুন গন গেল। আমি বলছি না সেরকম ধরনের কনসেপ্টে, কিন্তু এরকম ধরনের কাজ তো আমাদের বলিউডেও হয়নি। তো টলিউডে অ্যাটলিস্ট এরকম একটা চেষ্টা তো করেছে, একটা স্টেপ তো ফেলেছে। এটা কিন্তু আমার কাছে দারুণ একটা ব্যাপার, যে মাইন্ড বেন্ডিং যদি আমি লিস্ট বানাই, তো সেখানে অবভিয়াসলি এই ছবিটাকেও রাখা যায়, দ্য রয়্যাল বেঙ্গল টাইগারকে। এবং এই ফিল্মে একটা গান ছিল তিমির বাবুর, এই ফিল্মের এডিটিং বলি, নীরজ পান্ডের বলি, বা বলি রাজেশ গাঙ্গুলির কাজ, প্রত্যেকের কাজ ফিল্মে যথাযথ ছিল। এবং জিৎ, আবির, এরা দুজন ছিল ফিল্মের দুটো ভিত। যখন আপনি জানতে পারবেন যে দুটো মানুষই মাইন্ডের এক পোর্শন, তখন আপনার কিন্তু মাথাটা কোথাও একটা গিয়ে আটকে যাবে। অনেকে বলে যে এই ফিল্মটার আলটিমেট ক্লাইম্যাক্সে কী হলো, এর ক্লাইম্যাক্সটা এক্সপ্লেন করো, এর শেষ ভাগে কী হয়েছিল। তো আমাদের মাইন্ডের অনেকগুলো পার্ট হয়, যদি একটুখানি এক্সপ্লেন করি, যদি বলেন আপনারা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তো একটা হচ্ছে সচেতন মস্তিষ্ক, একটা হচ্ছে অবচেতন মস্তিষ্ক। তো এটা ভালো করে বুঝতে হলে আপনাকে ভালো করে বুঝতে হবে যে আপনি ডেলি কি খাচ্ছেন, কি না খাচ্ছেন, কতটা পড়ছেন, এবং যে ইম্পর্টেন্ট পার্টগুলো, ইম্পর্টেন্ট বলছি, ধরুন আপনি একটা কথা বলে নোকিয়ার মোবাইলটা কিনবো, এবং এই কথা যখন বলছেন আপনার পাশে আরও অনেক কিছু ঘটছে। ধরুন কেউ চা বিক্রেতা চা করে চিল্লাচ্ছে, কেউ ধরুন জামা কিনতে যাই জামা দেখছে, তো আপনার কিন্তু কান এবং মস্তিষ্ক সব কিছু অ্যাডাপ্ট করছে, কিন্তু আপনি শুধু নোকিয়া মোবাইল কিনবো এটা ইম্পর্টেন্ট দিলেন। তো এই পার্টটুকু আপনার সচেতন মস্তিষ্ক চলে গেল, এবং বাদ বাকি চারিদিকে যা ঘটছে সব আপনার অবচেতন মস্তিষ্কে গেল। তো এগুলো ঘটার পরে আপনার অবচেতন মস্তিষ্ক কিন্তু সবথেকে বেশি পাওয়ারফুল। তো সেই জায়গাটা থেকে এমন কিছু ক্রিয়েট হতে পারে যেটা আপনাকে কোথাওটা কি জার্ক করে দেবে। আমি পুরোপুরি বিশ্লেষণ করে বলছি না, কারণ এটা বিশ্লেষণ করতে গেলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও।
তো সেরকমই একটা চরিত্র ছিল জিতের চরিত্রটা, যে চরিত্রটা আস্তে আস্তে চেপে রাখা একটা চরিত্র, একটা ব্যাক স্টোরি ছিল তার, আপনারা ফিল্মটা অনেকেই দেখেছেন। তো সেইখান থেকে আবিষ্কার হওয়া একটা চরিত্র, এবং তাকে কোথাও একটা কি বাস্তবায়িত করছে আবির চট্টোপাধ্যায়। নিজের সাথে নিজে কথা বলছে, যারা বেশি কোনো কিছু নিয়ে ভাবে বা কোথাও একটা কি যাদের ঘুম কম হয়, ইনসমনিয়ায় ভোগে, এরকম ধরনের ক্যারেক্টাররা কোথাও একটা গিয়ে হ্যালোসিনেট বেশি করতে পারে, বা তারা কোথাও একটা গিয়ে আবিষ্কার করে ফেলে নতুন চরিত্র। তখনই অবচেতন মস্তিষ্ক কোথাও একটা গিয়ে বেশি শক্তিশালী হয়ে যায় সচেতন মস্তিষ্কের থেকে। যদিও সচেতন মস্তিষ্কের পাওয়ার কিন্তু অনেকটাই কম, অনেক দুর্বল অবচেতন মস্তিষ্কের তুলনায়, এবং তখনই আবির চট্টোপাধ্যায়ের চরিত্রটা এস্টাবলিশ হয়, এই জিতের চরিত্রটা আবিরের কাছে এস্টাবলিশ হয়, এবং তখন সে হ্যালোসিনেট করে যে জিৎ আলাদা একটা পার্সন। এই দুটোই হচ্ছে আবিরের মস্তিষ্কের ভাগ, যেখানে একটায় আবির নিজে বিলং করে এবং আরেকটায় জিৎ বিলং করে। এটাই ছিল ফিল্মের প্লট, এবং এটা যখন রিভিল হয় তখন আপনারা কোথাও একটা গিয়ে হলিউডের ডেভিড ফিঞ্চারের ফাইট ক্লাবের কথা মনে করিয়েও দিতে পারে। তো এই হচ্ছে মোটামুটি ফিল্মের প্লট। জেট প্লটটা কিন্তু খুব এঙ্গেজিং ছিল, খুব দারুণ ছিল, এবং আমার মনে হয় যারা এই ছবিটা দেখেনি অবভিয়াসলি ছবিটা আগে দেখুন। এই ছবিটা কিন্তু বলিউডের মানে আমাদের টলিউডের মোস্টলি আন্ডাররেটেড ছবি। এবার ভিডিও শেষ করার আগে আরও একটা কথা বলতে হয়, তো কাল্ট ক্লাসিক এটা নিয়ে সবাই বলে কাল্ট ক্লাসিক, বাট কাল্ট একটা আলাদা বিষয়, কাল্ট ক্লাসিক একটা আলাদা বস্তু, এবং ক্লাসিক একটা আলাদা ধরনের ছবিকে বলা হয়। তো এই ছবিটাকে কাল্ট না বলা গেলেও আমি কিন্তু পার্সোনালি মনে করি এটা আমাদের টলিউডের একটা ক্লাসিক ফিল্ম। যারা এই ছবিটা দেখেছেন তারা জানেন ছবিটা কতটা গ্রিপিং, এবং যারা দেখেননি এখনও ভাবছেন ছবিটা দেখবেন কিনা, তারা অবভিয়াসলি আগে ছবিটা দেখুন। এই দুটো অ্যাক্টরের পারফরমেন্সের জন্য, একটা স্পেল বাউন্ডিং স্টোরির জন্য, এবং কতটা বড় ঝাঁকুনি আপনার মস্তিষ্ককে দেবে এই ছবিটা। ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, এবং রেড বাটনটা টিপে সাবস্ক্রাইব করতে হবে। আর আপনাদের এই ছবিটা কেমন লেগেছে সেটা এক্ষুনি জানান। আর কি করতে হবে, ভিডিও এরকমভাবেই জুড়ে থাকতে হবে পরের ভিডিওগুলো। খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, টেক কেয়ার।